দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে আমাদের আলোচনা সাম্প্রতিক সময়ে জিয়াউর রহমানের কবর নিয়ে যেসব কথাবার্তা শুরু হয়েছে সেখান থেকে শুরু করব আমরা, এবং এর পাশাপাশি সার্বিকভাবে কেন আমাদের রাজনীতি মাঝে মাঝে অতীত আশ্রয়ী হয়ে পড়ে সে নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান এমপি, তিনি সংসদ সদস্য বিএনপি। আছেন জনাব সেলিম আলতাফ জর্জ, ব্যারিস্টার ল এবং এমপি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য। এবং আরও আছেন জনাব শ্যামল দত্ত, তিনি সম্পাদক ভোরের কাগজ। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই যে প্রসঙ্গে কথা বলেছি তা নিয়ে খানিকটা আলোচনা চলছে, বিশেষ করে জিয়াউর রহমানের কবর সেখানে রয়েছে কিনা, সরানো হবে কিনা, সেসব নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। আর এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে আজকে কিছু কথা বলেছেন, সে নিয়ে তার বক্তব্যটাও দেখে নেব। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ। কৃষক লীগের জাতীয় শোক দিবস নিয়ে আলোচনার সভায় উঠে আসে জিয়ার কবর ইস্যুটি। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের সমাধি সরানো হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। এ কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফখরুল সাহেবের কাছে গত 2 বছর ধরে বারবার একটা প্রশ্ন করছি, চট্টগ্রামের সাকির হাউস থেকে রাঙ্গুনিয়া হয়ে যে লাশ ঢাকায় এলো, একটা ছবি আমাদের দেখান, সে লাশের ছবি কোথায়? এছাড়া সম্প্রতি বিএনপির মহাসচিব সরকারের বিরুদ্ধে তার দলের নেতাকর্মীদের গুমের অভিযোগের প্রেক্ষিতেও জবাব দেন ওবায়দুল কাদের। পালিয়ে বিদেশে চলে যায়, হয়তো সাগরেও সলিল সমাধি হয়, ইতালিতে যায়, লিবিয়ায় যায়, প্রত্যেকটার মধ্যে মধ্য বাংলাদেশের লোক আছে। এই যে সর্বশেষ যে ট্রলার গেল ইতালিতে উপকূলে, যে ট্রলারটা ধরা পড়লো সেখানেও কিন্তু বাংলাদেশের লোক আছে। এটা এরাও দেখেন গুমের লিস্টের মধ্যে কেউ আছে, ফখরুল সাহেবের যে গুমের লিস্ট। বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়েও সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একাধিকবারের প্রধানমন্ত্রী তার 6টা জন্মদিন, করোনা টেস্টে 8ই মে 1946 6 নম্বর জন্মদিবস। তো কোনটা সত্য এটা বললে ফখরুল বলে আমি শিষ্টাচার। খালেদ মোশাররফ আহত হয়ে গেল, তাকে জিআরএস সেক্টর কমান্ডার করা হয়েছিল, কিন্তু সে কখনো বিশেষ করে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। বহু মেধাবী ছাত্রকে জিয়াউর রহমান বিপদে ঠেলে দিয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝনঝনানি, শিক্ষার কোনো পরিবেশই ছিল না। এবং তার স্ত্রী খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখনও সে হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে তার ছাত্র দলই নাকি যথেষ্ট। তার কারণ ছাত্রদলের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছে, তাদের লেখাপড়া শিখতে উৎসাহিত করে নাই। আমাদের দেশে কিছু লোক থাকে সবসময় একটু ক্ষমতা যারা থাকে তাদের পদলেহন করা। এই চাটুকারের দল সবসময় নিজের দেশের নিজের মানুষেরই ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছে, তাদের সাথে সবসময় তারা আঘাত করে আমাদের দেশের সর্বনাশটা করেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই আপনারা সরাসরি টেলিফোন করে স্ক্রিনে দেখানো নম্বরে যুক্ত হতে পারেন, আমাদের সাথে আপনাদের প্রশ্ন ও মতামত জানাতে পারেন। আশা করি সেগুলো আপনারা সংক্ষেপে করতে পারবেন। শুরুতেই শ্যামল দত্ত, আপনার কাছে আসতে চাই। এই যে আমাদের মাঝে মাঝেই পেছনে ফিরে যেতে হয় এবং এতদিন একভাবে শুনে আসি, তারপরে আরেকভাবে শুনি, তারপরে আরেকটা পক্ষ আরেকভাবে বলে, আসলে আমাদের রাজনীতিতে অতীত বারবার এত জোরালোভাবে ফিরে আসে কেন? এটা প্রধান কারণ বলতে হবে যে আমাদের অতীত আশ্রয়ী রাজনীতির মূল বিষয় হচ্ছে আমরা এখনো সেই লিগেসিটা বহন করে চলছি। এই লিগেসির কোনো মীমাংসা হয়নি বলেই ইস্যুগুলো আসে।
যদিও বিষয়গুলো ইতিহাসের, কিন্তু ইতিহাসের সঙ্গে যখন রাজনীতি যুক্ত হয়ে যায় তখন এটি নিয়ে বিতর্ক তৈরি হয়। ইতিহাস হচ্ছে সত্যনিষ্ঠ একটি বিষয়, ইতিহাস নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। কিন্তু আমাদের ইতিহাসগুলো নিয়ে নানা রকম রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নানা ভাগে দেখা হয় বলেই এগুলোর কোনো আসলে সত্যিকারের মীমাংসিত বিষয় হয়ে উঠে দাঁড়ায়নি। আপনি একেবারেই গোড়া থেকেই যদি ধরেন, আমাদের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ইত্যাদি নিয়ে যে ধরনের পরিস্থিতিগুলো আমরা পরবর্তী সময়ে পেয়েছি, এই বিষয়টা সুরাহা না হওয়ার কারণে আর পরবর্তীতে এইসব বিষয়ে রাজনীতির অন্যতম উপকরণ হয়ে যাওয়ায় আমরা কিন্তু সেখান থেকে এখনো বেরোতে পারছি না, এবং যে কারণে বারবার ঘুরে ফিরে একই বিষয়গুলো আছে। আপনি দেখবেন পৃথিবীর কোনো দেশে ইতিহাস নিয়ে কখনো বিতর্ক হয় না, কারণ ইতিহাস একেবারেই নির্ধারিত কিছু বিষয়। সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত মীমাংসা হবে না, যেহেতু আমাদের রাজনীতিটা একেবারেই বিপরীত মেরুর রাজনীতি, বিপরীত মেরুর রাজনীতিতে যে যার দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসটাকে দেখেন, এটার কারণেই আমাদের একটা বড় দুর্ভাগ্য যে আমরা সত্যনিষ্ঠ থাকতে পারছি না ইতিহাসের কাছে, এবং না থাকার কারণে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণেই এক এক ধরনের ইতিহাস এক একভাবে মানে বিবৃত হচ্ছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু পুরো জাতি বিভক্ত হয়ে যায়, কখনো বিভ্রান্ত হয়, এবং নতুন প্রজন্ম কিন্তু সত্যিকারের ইতিহাসটা জানতে পারছে। ইতিহাস নিয়ে তো অনেকগুলো গবেষণামূলক বই বেরিয়েছে, মুক্তিযুদ্ধ অনেকের স্মৃতিচারণে এসেছে, মুক্তিযুদ্ধের দলিলপত্র রয়েছে। তার সাথে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন সেগুলো আপনি কতটুকু মেলাতে পারেন? দেখুন, আমাদের যে ইতিহাস আসলে সেই অর্থে রচিত হয়নি। আপনি যদি দেখেন, আমাদের সংবিধান এক ধরনের ইতিহাসের কথা বলছে, আবার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যে খুব নিরপেক্ষভাবে একেবারে একটি নির্লোপ, একটি নিরপেক্ষ অবস্থান থেকে দাঁড়িয়ে করা হয়েছে তাও না। মুক্তিযুদ্ধের ইতিহাসটা রচিত হয়েছে যে যার দৃষ্টিভঙ্গি থেকে। ফলে বইপত্র যা আছে সেটা নিয়ে বসে একটা সত্যনিষ্ঠ ইতিহাস তৈরি করার কাজটি কিন্তু কেউ করেনি। 1971 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং সেই সময় ইতিহাসের একটি ধারা ছিল। 75-এর পরে যখন একেবারে ইতিহাসটা পাল্টে গেল এবং বাংলাদেশের মৌল চিন্তাগুলো পাল্টে গেল, তখন ইতিহাসটাও পাল্টে গেছে, এবং এই সমস্ত কারণেই আজকে এসে নানামুখী ইতিহাস শুনতে হচ্ছে। 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তখন আবার যে ইতিহাসটি আমরা এর আগের 21 বছর শুনলাম, সেটি আরেকটি ন্যারেটিভ আমরা শুনতে শুরু করলাম। এখন আবার পরবর্তী সময়ে বিএনপি আসার পরে যে যার দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসকে দেখেন। বাংলাদেশের দুর্ভাগ্য এটাই, আমরা একটি নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়ে একটা সত্যিকারের সত্য উদ্ঘাটনের ইতিহাস কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। আপনি যে বলছেন বইপত্র যারা লিখেছেন যে যার দৃষ্টিভঙ্গি থেকে লিখেছেন, সেই অর্থে একেবারে বলতে গেলে মুক্তিযুদ্ধের দলিলপত্র যে ছাড়া তেমন কোনো ইতিহাস নেই। কিন্তু দলিলপত্র তো মোটামুটি একটা যে সমালোচনা বলুন বা বিতর্ক বলুন, তার বাইরের একটি সংকলন। তো সেখান থেকে আমরা কি জানতে পারি জিয়াউর রহমান সম্পর্কে? সেখান থেকে জিয়াউর রহমান সম্পর্কে যেটি আপনি বললেন, জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। এখন তিনি গুলি ছুঁড়েছেন কি ছুঁড়েন নাই, এটার একটা মানে গবেষণা হতে পারে। আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলছেন, যদি সেটি সত্য হয়ে থাকে, সেটার উপরে তথ্যনিষ্ঠ বক্তব্য জনগণের সামনে আসতে পারে। আমার ধারণা এই নিয়ে কেউ গবেষণা করে দেখতে পারে যে তিনি কোন সেক্টরতে যুদ্ধ করেছিলেন, কিভাবে যুদ্ধ করেছিলেন। আসলে আমাদের মুক্তিযুদ্ধ তো ছিল একটা জনযুদ্ধ, সকল মানুষ, দেশের মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। সেখানে কার কি রোল, কে কিভাবে দেখবে, এখন কোন লেন্সে আপনি পুরোটা দেখবেন তার উপর নির্ভর করছে কে কি ভাবে বিষয়টাকে বিশ্লেষণ করবেন। বিএনপি এক ধরনের বিশ্লেষণ করে, আওয়ামী লীগ আরেকভাবে বিশ্লেষণ করে। বিশ্লেষণের জায়গাটি যেহেতু দুটি রাজনীতির মধ্যে দাঁড়িয়ে থাকে, তখন সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টাকে দেখা হয়। এই কারণে এই বিষয়গুলো, যেমন ধরুন 1971 থেকে 75 পর্যন্ত এই বিতর্কগুলো কখনোই হয়নি, কারণ তখন একটা সত্যনিষ্ঠ বিষয় আপনার চোখের সামনে স্পষ্ট ছিল। যখন ইতিহাসকে বিকৃত করা শুরু হলো, তখনই কিন্তু এই বিষয়গুলো চোখে মানে উঠে আসলো, এবং সেই উঠে আসাটা আমাদের জন্য খুব বিব্রতকর হচ্ছে এখন, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। অনেক ধন্যবাদ। একজন দর্শক বোধহয় রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন।
বলছিলাম গাজীপুর থেকে। জি, আমি অতি সৌভাগ্যবান জনাব শ্যামল দত্তের কাছে আমার একটু জানার বিষয়, সেটা হলো যে উনি অনেক সুন্দর কথা বলেন এবং ওনার কাছ থেকে আমি জানতে চাই যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রীয় নেতারা একে অপরের দোষারোপ করেন এবং নির্বাহীর জায়গায় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যারা ওই জায়গায় থাকেন এবং সুযোগ সুবিধা ভোগ করেন, কি করে জনগণের ভালো হয় সেটা চিন্তা না করে এই ঠুনকো বিষয়গুলো নিয়ে যখন তারা কথা একে অপরের ছুড়াছুড়ি করেন, এমনকি সংসদে যখন আওয়ামী লীগ সমর্থিত বিএনপি সম্পর্কে যখন নেগেটিভ কথা বলেন তখন ওনারা টেবিল চাপড়ান, আবার বিএনপি যখন আওয়ামী লীগ সম্পর্কে নেগেটিভ কথা বলেন তখন ওনারা টেবিল করেন, চাপড়ান। এই যে রাজনীতির অপসংস্কৃতি, এখান থেকে তারা বের হয়ে জনগণের জন্য কি করা যায় এই বিষয়ে তারা কিছু করবেন কিনা, এই বিষয়ে শ্যামল দত্ত মন্তব্য কি? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শ্যামল দত্ত। না, যে প্রশ্নটি করলেন প্রশ্নকর্তা সেটি হচ্ছে কাঙ্ক্ষিত একটি বিষয়, কিন্তু বাস্তবে আমরা এখনো দেখি যে জাতীয় সংসদে অতীতাশ্রয়ী বক্তব্যগুলোই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আমরা এর আগে যখন বিএনপি পার্লামেন্টে ছিল দেখেছি যখন আওয়ামী লীগকে গালি দেয় তখন বিএনপি হাততালি দেয়, আবার যখন আওয়ামী লীগের লোকজন বিএনপিকে গালি দেয় তখন আওয়ামী লীগের লোকজন হাততালি দেয়। এই সংস্কৃতিটা একটা সময় ছিল না। আমরা যারা 88 থেকে পার্লামেন্ট কভার করছি, 88 পার্লামেন্টের কথা আমি বলবো না, সেটা খুব একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট ছিল না। 91 পার্লামেন্ট আমি দেখেছি অসাধারণ একটি পার্লামেন্ট, যে পার্লামেন্টে তোফায়েল আহমদ, যে পার্লামেন্টে সুরঞ্জিত সেনগুপ্ত, এমনকি ব্যারিস্টার মওদুদ, এমনকি যিনি এখনো জীবিত নেই, এরকম অনেক মানুষ আছেন যারা অসাধারণ সব ডিবেট করেছেন পার্লামেন্টারি ইস্যুতে। আজকাল সেই ডিবেটটা দেখতে পাচ্ছি না। পার্লামেন্টারি ডিবেট যাকে বলি আমরা, ইস্যু ভিত্তিক এবং অন বিহাফ অফ পার্লামেন্টে কিন্তু সবাই কিন্তু জনগণের পক্ষে কথা বলার কথা, কিন্তু আমাদের এখানে দেখি যে সবাই রাজনৈতিক বক্তব্য নিয়ে বেশি ব্যক্ত থাকে, জনগণের ইস্যুগুলো সেই অর্থে আসে না। এটি আমি প্রশ্নকর্তার সাথে একমত, কিন্তু একটা সময় কিন্তু এরকম ছিল না। আমার মনে আছে 91 পার্লামেন্টে সরকার একজন স্বতন্ত্র সদস্য বরগুনার নুরুল ইসলাম মনির একটি প্রস্তাব সংসদে পাশ হয়ে গেছে, উনি স্বতন্ত্র ছিলেন তখন, এবং এরকম ঘটনা পার্লামেন্টে নজিরবিহীন ঘটনা। কিন্তু এখন এগুলো তো প্রশ্নই আসে না। তারপরে বৃহস্পতিবার ছিল প্রাইভেট মেম্বার ডে, সেই প্রাইভেট মেম্বার ডেতে সমস্ত সদস্য, এমনকি সরকারি দলের সদস্যরা সরকারের অনেক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিল আনতেন, প্রাইভেট মেম্বার বিল আলোচনা করতেন। এখন তো এগুলো কল্পনাও করা যায় না পার্লামেন্ট। অনেক ধন্যবাদ। ফলে এই পরিবর্তনগুলো হয়ে গেছে, দুর্ভাগ্যজনক হলো সত্য। ধন্যবাদ। জনাব জাহিদুর রহমান, আপনার কাছে আসি পর্যায়ে। এই যে এখন যে প্রসঙ্গগুলো তোলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তুলেছেন, সরকারের মন্ত্রীরা নেতারা তুলছেন, সেগুলো কি আপনার মনে হয় বর্তমান রাজনীতিতে বিএনপিকে আবার প্রাসঙ্গিক করে তুলছে, নাকি বিএনপি সবসময় প্রাসঙ্গিক? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চ্যানেল 24-কে আমি ধন্যবাদ জানাই, এবং এখানে আমার সামনে শ্যামল দত্ত দাদা রয়েছেন এবং আরেকজন দাদারও রয়েছেন। বিশেষ করে শ্যামল দত্ত দাদা তো অনেক কিছুই, ওনার সামনে আমার কথা বলাটা কঠিন ব্যাপার। তো সে যাই হোক, আজকে উনি শ্যামল দত্ত দাদা বেশ কিছু কথা বলেছেন যে ইতিহাস সঠিকভাবে লেখা হয়নি, বা যে যার মতো ঠিক সেভাবেই আজকে বিশেষ করে নতুন যে জেনারেশন তারা আজকে বিভ্রান্তের মধ্যে, তো এটা সঠিক। তা আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, আগামীকাল 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো নতুন করে কয়েকদিন থেকে শুনতেছি মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো আশা করি, ভালো কথা শুনতে চাই, এটা জাতি আশা করে। এবং পার্টির যে মহাসচিব ওবায়দুল কাদের সাহেব, উনিও বেশ কিছু কথা বলেছেন। তো সেখানে হচ্ছে যে আমি কিন্তু তখন ছোট, আমার আব্বা সে পাকিস্তানের আমলে আমি দেখেছি উনি আওয়ামী লীগ করতেন, আর স্বাধীনতার সময়, যুদ্ধের সময় আমি ছোট, আমার মানে সেই বয়সও হয়নি, বা আমি ভোটারও না, কোনো রাজনৈতিক দলের সাথে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। কিন্তু 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ যেটা শুনেছি, বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো বিতর্কের, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার তো শোনা, নিজের কানে শোনা ছোটোবেলা, ওনার সম্পর্কে বিতর্ক হওয়ার কিছু নেই। স্বাধীনতার পূর্বের বঙ্গবন্ধু। জিয়াউর রহমান সম্পর্কে নিজ কানে শোনা,
ঠিক সেই সময় আমার আব্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। হাইফাই রেডিও প্রত্যেকটা চেয়ারম্যানকে পাকিস্তান সরকার সাইকেল বাইসাইকেল রেডিও এগুলো দিত। আঙিনার মধ্যে ঠিক ফুল স্পিডে ভলিউম দিয়ে বঙ্গবন্ধুর ভাষণও আমি শুনেছিলাম। তারপরে জিয়াউর রহমান যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি সেখানে একটি কথা যে কথাটি উনি বলেছিলেন যে অন বিহাফ স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছিলেন শেখ মুজিবের পক্ষ থেকে আর কি, যেটা বোঝা যায় আর কি। ছোটোবেলায় আমার ভুল হতে পারে, কিন্তু আমি যেটুকু বুঝছিলাম আর কি। তো আজকে এই জাতিকে ঐক্যবদ্ধ করার পিছনে বা একটা স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুর যে অবদান এটা অপরিসীম। এটা কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না, কারণ জাতিকে সমগ্র জাতিকে উনি ঐক্যবদ্ধ করেছিল। শেষ পর্যায়ে উনি 7ই মার্চের বক্তব্যে ওনার সব কিছু উনি বলেছিলেন। আমি সংক্ষেপে বলছি আর কি। জি, পরবর্তীতে একজন দর্শকের একটা টেলিফোন নিয়ে নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলুন। জি, যে আমার একটা প্রশ্ন ছিল যে আপনার পরিচয়টা আগে দেবেন একটু দয়া করে। আমি খুলনা থেকে বলছিলাম, SM রব। জি, যে আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন যে 71 সালে পাকিস্তান সেনাবাহিনীর সাথে জিয়াউর রহমান সাহেব নাকি কোনো গোলাগুলি করেন নাই। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, উনি ক্ষমতা আসার পরে যে মুক্তিযোদ্ধাদের একটা সম্মান দিয়েছিলেন, যে বীরোত্তম উপাধি দিয়েছেন আমাদের এই বঙ্গবন্ধু জাতির পিতা জিয়াউর রহমান সাহেবকে। তাহলে সেই যে বীরোত্তম উপাধিটা দিল, এটা কিসের ভিত্তিতে ওই সরকাররা দিল? এটা কি তাহলে কি বঙ্গবন্ধু ওই সময় কি ভুল করে দিয়েছে, বা অন্য কোনো লোক তারা দিয়ে এই জিনিসটা করাইছে কিনা? অনেক ধন্যবাদ। জি, আমার মনে হয় বোঝা গেছে আপনার প্রশ্ন। জনাব জাহিদুর রহমান, ফিরে আসি আপনার কাছে। জি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই দুইটা ব্যক্তির সম্পর্কে আসলে ওনাদেরকে আমি মনে করি যে খাটো করা হচ্ছে। ওনার অনেক বড় মাপের মানুষ। জিয়াউর রহমানের ভাষণ আমি যেটা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি যেটা বলেছিলেন সেটাও আমার নিজ কানে শোনা। আমি দেখি নাই, কিন্তু শুনেছি রেডিওতে। তো এই দুইটি মানুষের ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনারা অনেক বড় মাপের মানুষ। ওনাদের সম্পর্কে আমাদের কোনো প্রকার সমালোচনা করাটা এটা আমি মোটেই ঠিক না। তো আজকে আমি এই কিন্তু আপনি কি মনে করেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বঙ্গবন্ধুকে বিএনপি উপযুক্ত সম্মান দিয়েছিল? আমি তো সেটাই বলছি যে সঠিকভাবে কোনো কিছু হচ্ছে না, যেটা শ্যামল দত্ত দাদা যেটা বললেন যে ইতিহাস সঠিকভাবে হচ্ছে না। বিএনপির মতো বলছেন, আওয়ামী লীগের মতো কথা বলছেন। আমরা কিন্তু কেউই কাউকে সম্মান দিয়ে কিন্তু কথা বলছি না। সত্য জিনিসটা কিন্তু কেউ আমরা স্বীকার করছি না। এটা আমরা মনে করছি যে আমরা যেটা বলছি সেটাই সত্য। যেমন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছিলেন, এটা যারা আওয়ামী লীগ করেন ওরা বলছে যে নো, উনি দেন নাই। এখন প্রধানমন্ত্রী স্বয়ং বলতেছেন যে উনি কোনো গুলি করছে কি না। মানে এটা একটা আশ্চর্য ব্যাপার যে এটা কেমন কথা যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাহলে বঙ্গবন্ধুর সাথে তো ওনার কন্ট্রাডিকশন হচ্ছে। উনি কিন্তু বঙ্গবন্ধুর কন্যা। আজকে উনি আমাদের বঙ্গবন্ধু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি নিজেই খেতাব দিয়েছিলেন। তা আজকে ওনার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী, উনি আবার পুরা এটাকে অস্বীকার করছেন। এই বিচারটা তো মানে ওনারই কাছ থেকে আসা উচিত যে তাহলে কে ভুল, বঙ্গবন্ধু ভুল নাকি শেখ হাসিনা ভুল? এই দুইজনকার মধ্যে কে ভুল? জি, অনেক ধন্যবাদ। জনাব জর্জ, আপনার কাছে আসি এ পর্যায়ে। এই যে কথাগুলো এখন বলা হচ্ছে যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর আছে কি নেই, তিনি মুক্তিযুদ্ধ আসলে কিভাবে করেছেন, আদৌ তিনি সরাসরি সেক্টর কমান্ডার হয়েছিলেন কিনা, না আরেকজনের বদলে হয়েছিলেন, এই ধরনের প্রশ্নগুলো কি এই 2021 সালে এসে প্রথম আপনারা তুলছেন, না এর আগেও তুলেছেন? এবং তুলে থাকলে তার ভিত্তিটা কি, কেন এই কথাগুলো বলছেন, তার ভিতরে তথ্যগত কোনো প্রমাণ আপনাদের হাতে রয়েছে কিনা?
ধন্যবাদ মঞ্জুর আপনাকে। আসলে যে বিষয়টা এখন উঠে আসছে এটা অনেক আগে আসা উচিত ছিল, অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু আসতে পারেনি। যাক, সময়ের বিবর্তনে এখন ইতিহাস কথা বলা শুরু করছে। এটা আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে, এবং যারা এখন বলছেন যে আওয়ামী লীগ একরকমের কথা বলে, বিএনপি একরকমের কথা বলে, তাহলে আমরা কোনটা শুনবো, কোনটা বুঝবো? যেটা ঠিক সেটাই আপনারা বুঝবেন। জিয়াউর রহমানের কথা বলা হচ্ছে, বিভিন্ন সময়ে নানান কথাবার্তা উঠে আসছে। আমি শুধু বলি, দেখেন, জিয়াউর রহমান ওয়াজ এ প্রিটেন্ড ফ্রিডম ফাইটার। উনি তার সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তীতে প্রমাণ করে গেছেন। 1975 সালের ঘটনার আগের যে সমস্ত কর্মকাণ্ড, তার সেই সমস্ত কর্মকাণ্ডের পরিচয় বহন করে তার পরবর্তী কর্মকাণ্ড। তিনি শাহ আজিজের মতো একজন রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, আলিমের মতো একজন রাজাকারকে রেলমন্ত্রী। একটা ব্যাপার কি পরিষ্কার করবেন জনাব জর্জ, যে মানে কেউ একজন মুক্তিযুদ্ধ করলো, সরাসরি পাকিস্তানি সেনাবাহিনীতে গুলি টুলি করে মেরে ফেললো, তারপরে দেশ স্বাধীন হওয়ার পর, যে কোনো একজন, জিয়াউর রহমানের কথা বলছি না, তারপরে দেশ স্বাধীন হওয়ার পর সে খুব খারাপ মানুষ হয়ে গেল, ধরুন ডাকাত হয়ে গেল, চোর হয়ে গেল, তাহলে কি সে আর মুক্তিযোদ্ধা নয়? মুক্তিযোদ্ধা, আমি বলি আপনাকে, শুনেন, আমি আপনাকে তথ্য দিয়ে বলি। সেটা হচ্ছে, ওই সময় ঢাকার ব্রিগেড কমান্ডার আসলাম বেগ, পাকিস্তানের আর্মির ব্রিগেড কমান্ডার আসলাম বেগ জিয়াউর রহমানকে একটা চিঠি লিখেছিল। তার সার কথা ছিল এই যে, আমরা তোমার কর্মকাণ্ডে খুশি। এই ছোট্ট কথাটাই কিন্তু প্রমাণ করে দেয় যে জিয়াউর রহমান আসলে পর্দার অন্তরালে ওয়াজ প্লেইং সাম আদার রোল। এই চিঠিটা কোথায় প্রকাশিত হয়েছে জনাব জর্জ? বুঝিনি আপনার কথাটা। যে চিঠিটার কথা বলছিলেন, এটা কোথায় প্রকাশিত হয়েছে, কোথায় গেলে পাবো আমরা, সেটা জানতে চাচ্ছি। এটা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে আপনারা পেতে পারেন। এই আর্কাইভে এই চিঠিটা জমা আছে। তারিখটা বলতে পারবেন? এটার একটা তথ্যভিত্তিক প্রমাণ। আর তারিখটা কি জানা আছে আপনার জনাব জর্জ? কত তারিখের চিঠি কি জানা আছে আপনার? আমি শুনতে পাচ্ছি না তারিখটা, চিঠির তারিখটা কত তারিখের চিঠি এটা? আমি সরি, আমি তারিখটা বলতে পারবো না। আমি এটা শুনে রাখলাম, পরবর্তী প্রোগ্রামে অবশ্যই আমি এই তথ্যভিত্তিক তারিখটা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। এটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঘটনা। আরেকটা বিষয় আমি বলি, যে আমাদের সম্মানিত আলোচক বলেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আবারও উনি সেই পুরনো বিতর্ক তুলে এনে শুধু শুধু ঘাটাঘাটি করছেন এই কারণেই যে স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার ঘোষণার পাঠক, এই দুইটা বিষয় কিন্তু আলাদা। এবং এই ক্রমাগত মিথ্যাচারের কারণে আজকে এতদিন পরে এই সমস্ত ইতিহাস কিন্তু সত্যতার খাতিরে আমাদেরকে ঘেটে বের করতে হচ্ছে। এগুলো করার কোনো প্রয়োজনই ছিল না। আওয়ামী লীগ, একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমরা কি এই চোরাচুরি করবো, শুধু জনগণের কথাকে আমরা মনে রাখবো না? আমি দর্শকের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই জনগণের উপকারের জন্য, জনগণের কল্যাণের জন্য সার্বিকভাবে সর্বোচ্চ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। উনি আরেকটা বলেছেন যে আমরা শুধু পেছনের দিকে যাব। একটা সত্য কথা হচ্ছে এই যে দেয়ার ইজ নো ফিউচার উইদাউট পাস্ট। আমাদেরকে আমাদের অতীত জানতে হবে যদি আমরা ভবিষ্যতের দিকে এগোতে চাই সঠিক পথে। যার কারণেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই মিথ্যাচার, বিভ্রান্তি আজকে উন্মুক্ত করতে হবে। উন্মুক্ত করার মাধ্যমে এই জাতি কলঙ্ক মুক্ত হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নানানভাবে এই সমস্ত কথাবার্তাগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কথা বলা হচ্ছে। আসলে সত্য যেটা, এটা স্বীকার করতে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। কেন এই কথাগুলো বলা হচ্ছে? জিয়াউর রহমানের কবর এখানে আছে কি নেই, এটা যদি প্রশ্ন এরকম এসে থাকে, তাহলে সেই প্রশ্নের সত্যতা যাচাই করতে অসুবিধাটা কোথায়? যেখানে আমাদের জাতীয় সংসদের একটা নকশা আছে, নকশার বাইরের সমস্ত স্থাপনাগুলো ওখানে রাখার দরকারটা, মানে একটা কবর সেখানে নেই, এটা যখন বলা হয় তার নিশ্চয়ই কোনো একটা ভিত্তি থাকে। সেই ভিত্তিটা কি আমাদের জানাতে পারবেন? কেন আপনাদের মনে হয়েছে যে এখানে কারো কবর নেই? আমরা যেটা দেখি যে একজন মুসলমান মৃত্যুর পরে তার দাফনের আগে চেহারাটা সবাইকে দেখানো হয়। সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু ওটা করা হয়নি। কেউই দেখেনি যে ওইখানে আসলে কে ছিল। এটা কে বলছেন যে কেউ দেখেনি জনাব জর্জ? এটা কার কথা থেকে আমরা জানতে পারছি যে কেউ দেখেননি মৃতদেহ? কেউই দেখেনি মৃতদেহ। মানে এটা কে বলছেন যে কেউই দেখতে পাননি? এটা তো নিশ্চয়ই এত বছর আগের ঘটনা, কেউ তো এখন সাক্ষ্য দেবেন, সেটা বলবেন।
ওই সময়ের মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা দাপন করেছেন। শোনেন, আমি একটা কথা বলি, আপনি যাকে জিজ্ঞেস করছেন আমরা তো সেই সময়ে তরুণ, এবং আমি যখন কলেজের ছাত্র, আমি তখন চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামের ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটেছে, এবং চট্টগ্রাম 4 দিনের জন্য স্বাধীন ছিল। আপনি কি জানেন এটা, মাননীয় উপস্থাপক? যে একটু আমাদেরকে জানান না, আমরা জানতে চাই। হ্যাঁ, সুতরাং এগুলো তো জানতে হবে। আপনি যখন এই বিষয়গুলো প্রশ্ন করবেন, সেই বিষয়গুলো জানতে হবে। যে আমরা জানার জন্যই বসেছি। জনাব শ্যামল দত্ত, একটু ভেঙে বলবেন তাহলে আপনার জবাব আমি বলি আপনাকে বলি, আমরা প্রথম 4 দিন চট্টগ্রাম জেনারেল মঞ্জুরের নেতৃত্বে একেবারে স্বাধীন একটা চট্টগ্রামের মতো ঘোষণা দেওয়া হয়েছিল। শুভপুর ব্রিজের ওখানে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈন্যরা বাংকার করে চট্টগ্রামকে আলাদা করে ফেলেছে। পরবর্তী সময়ে কুমিল্লা থেকে একটি ব্রিগেড গিয়ে চট্টগ্রামের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। যে বিষয়টি আপনি প্রশ্নটা জিজ্ঞেস করলেন সেলিম আলতাফ জর্জকে কে দেখেছে, এটা হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোট করেছেন। আপনি নিশ্চয়ই এটা শুনেননি বোধহয়, না জানেননি এটা। মাননীয় প্রধানমন্ত্রীকে হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন কমান্ডো ড্রেস পরা, পায়ের কিছু অংশ আমরা দেখতে পেরেছি, মুখ দেখতে পাইনি। এক। দ্বিতীয়ত, চট্টগ্রামে যখন জিয়াউর রহমানের লাশ নিয়ে খোঁজাখুঁজি হচ্ছিল, কেউ জানতে পারছিল না যে লাশটা কোথায়, কারণ ইতিমধ্যে যারা কুটি করেছিল তারা চট্টগ্রাম ছেড়ে পালিয়ে কেউ বিভিন্ন দিকে চলে গেছেন। একজনকে উদালিয়া চা বাগান থেকে অ্যারেস্ট করা হয়েছে, জেনারেল মঞ্জুরকে। সো দ্যাট হিস্ট্রি আপনাদেরকে জানতে, মানে এখানে তো একজন সাক্ষীর কথা আপনি বলছেন, জেনারেল এরশাদ দেখেননি, তার মানে কি এই যে কেউই দেখেননি? জেনারেল এরশাদ তখন সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এবং চট্টগ্রাম থেকে লাশটা যখন ঢাকায় আনা হয় তখন এটা কফিনবদ্ধ ছিল, এবং তিনি ছাড়া আর কেউ দেখার এটা করেনি, চেষ্টাই করেনি। বাট তখন লক্ষ লক্ষ মানুষের একটা জানাজা হয়েছে, কিন্তু লাশ কাউকে দেখতে দেয়নি। মানে এটা কি জেনারেল এরশাদ তার জীবদ্দশায় কোনো সাক্ষাৎকারে বলেছেন বা কোনো গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তার এই সাক্ষ্য? মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন তখন আপনাকে এটা মনে করতে হবে যে এটা সত্য। মানে এই মুহূর্তে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এর সূত্র আমরা ধরে নিতে পারি, কারণ এটা নিয়ে এতদিন কোনো বিতর্ক হয়নি। বিতর্কটা হয়নি এই কারণেই, কারণ এই বিষয়গুলো এত বেশি আলোচনায় আসেনি। এখন নতুন করে আলোচনায় এসছে যেহেতু চন্দ্রিমা উদ্যানের কবরস্থান নিয়ে একটা প্রশ্ন উঠছে। এই প্রশ্নটি নিয়েই, কারণ এখানে আসতে চাই জনাব শ্যামল দত্ত, যে কেন এই মুহূর্তে প্রশ্ন উঠছে। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে, আপনার কাছে ফিরে আসি তাহলে, যে ঠিক এই মুহূর্তে কেন প্রশ্নগুলো উঠছে। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। আমরা কথা বলছিলাম কবরের রাজনীতি নিয়ে। জনাব শ্যামল দত্ত, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি প্রশ্নটা তুলছিলেন যে এই মুহূর্তে আসলে কেন এই আলোচনাটা উঠছে, কারণ আমরা তো একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান বহুদিন ধরে বন্ধ। আমরা মূলত এগুলো নিয়ে গত অন্তত কয়েক মাস ধরে কথা বলছিলাম, রাজনীতি নিয়ে খুব একটা কথা হয়নি। এখন যখন এই প্রসঙ্গ আসলো, তার আগে অবশ্য বরিশালের ঘটনা, প্রশাসন বনাম আওয়ামী লীগ নিয়ে আমরা খানিকটা কথা বলছিলাম। এই মুহূর্তে আলোচনাটা বেশ ঘুরে গিয়ে এই কবর এবং এই রাজনীতি কেন্দ্রিক হয়ে পড়েছে। এই সময়টা বেছে নেওয়ার কারণ কি এই বিতর্ক তোলার জন্য? আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন বিএনপির মাজারে, ওই যে জিয়া রহমানের মাজারে একটা মারামারি হয়েছে পুলিশের সঙ্গে, ছাত্র দলের সঙ্গে। পাশেই কিন্তু গণভবন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানেই থাকেন। এই নিয়ে একটা সরকারের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে কিনা ঠিক বলতে পারবো না। যে আজকে কিন্তু আবার ওবায়দুল কাদের একটা পরিষ্কার করেছেন যে কবরটাকে এখান থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি, যদিও অনেক মন্ত্রী বলছেন যে জিয়া রহমানের কবর অন্য জায়গায় নেওয়া হবে। দেখুন, একটি বক্তব্য আওয়ামী লীগ থেকে আসে বারবার যে লুইকানের যে মূল ডিজাইন এই সংসদ ভবনের, তাতে একটি ব্যত্যয় ঘটেছে। কয়েকটি কবর, এখানে খানে সুবুরের কবর দেওয়া হয়েছে জিয়ার আমলে, এখানে মশিউর রহমান জাদু মিয়ার কবর দেওয়া হয়েছে জিয়া রহমানের আমলে। এগুলো দিয়ে ভবনের যে মূল স্ট্রাকচার, মূল যে ডিজাইন, সেখানে একটা ব্যত্যয় ঘটানো হয়েছে। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের একটি কবর স্থাপন করে তারপরে ক্রিসেন্ট লেকের উপর একটা মাঝখানে ব্রিজ দিয়ে সে ক্রিসেন্ট শেপটা থাকবে, এটা আওয়ামী লীগের একটা বক্তব্য। কিন্তু আওয়ামী লীগ এই ইস্যুটা বারবারই সামনে আনে, বিশেষ করে এই ইস্যুটাকে নিয়ে যখন বিএনপি কিছু একটা বলতে চায় তখন এটা সামনে চলে আসে। এখন একটা তো সুরাহা হতেই পারে, যদি জিয়াউর রহমানের লাশ সেখানে আছে কি নেই সেটা ডিএনএ টেস্ট হতে পারে, এটা নিয়ে আওয়ামী লীগেরও কেউ কেউ বলছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে খুব বেশি কিন্তু অগ্রসর হয় না। আর আমি মনে করি যে এটা নিয়ে যে রাজনীতিটা দাঁড়িয়েছে এখন, তাতে হয়তো একটা জটিলতাই বাড়বে সামনের দিকে আরো।
সেক্ষেত্রে এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং বিএনপিও নিয়ে কথা বলছে, উচ্চ আদালতে নিয়ে এক ধরনের বাদানুবাদ হয়েছে দুই পক্ষের মধ্যে, সেটাকে কেন্দ্র করে কি এখন বিএনপি একরকম আলোচনায় আসছে আবারও আপনার মনে হয়? না, বিএনপি তো আলোচনায় আসছেই। বিএনপির এতদিন কোনো রাজনীতি ছিল না, তারা একটা রাজনীতি খুঁজে পেয়েছে। বিএনপির জন্য একটা ইতিবাচক দিক। একটু আগে আমাদের আরেকজন অতিথি বলছিলেন আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী 1 সেপ্টেম্বর, এবং বিএনপির রাজনীতি কিন্তু খুব ইন্টারেস্টিং। আজকেও আমরা একটা মানে আলোচনা করছিলাম আমাদের রিপোর্টিং বিভাগে, যে বিএনপি যে জাতীয়তাবাদী রাজনীতিটা করে থাকে সেটা রেলেভেন্স কতখানি আছে এই নিয়ে একটা আলোচনা হতে পারে। যে এবং একটা ন্যাশনালিস্টিক প্ল্যাটফর্ম করে বিএনপি 1975 সালের পরে বাঙালি জাতীয়তাবাদের পাল্টা একটা বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্ট তৈরি করে যেভাবে রাজনীতিটা করছে, এবং যেটার মধ্যে কিছুটা বলতে পারেন যে আমাদের 1947-এর যে দেশভাগের ধারণা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেই জায়গাটিকে অনেকটা ধরে বিএনপি রাজনীতিটা করছে। সেটা নতুন করে আবার আলোচনায় আসছে এই সব বিষয়ের কারণে। আদারওয়াইজ বিএনপির কিন্তু তেমন কোনো পলিটিক্যাল রেলেভেন্স এই মুহূর্তে ছিল না। আমরা দেখতে পাচ্ছি বিএনপি তেমন কোনো বড় জনাব শ্যামল, তো আলোচনা তো তুলছে আওয়ামী লীগই, তাহলে বিএনপিকে আলোচনায় এনে আওয়ামী লীগের কি লাভ হচ্ছে? সেটা আওয়ামী লীগের এখানে সেলিম আলতাফ জজ আছেন, আমার ধারণা উনি আমার সাথে অনেক বেশি সরাসরি রাজনীতিতে আছেন, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিশ্চয়ই আপনি আরো ভালো বলতে পারবেন। আমি যেটা বুঝি, হয়তো এমনও হতে পারে রাজনীতিতে ইস্যু তৈরি করার একটা বিষয় থাকে, ইস্যুকে ডাইভার্ট করার একটা বিষয় থাকে, ইস্যু ঘুরিয়ে দেওয়ার একটা বিষয় থাকে। এটা কোনো একটা কৌশল কিনা সেটা পলিটিক্যাল অ্যানালিস্টরা হয়তো ভালো বলতে পারবেন। জি, অনেক ধন্যবাদ জনাব জর্জ। তাহলে আপনার কাছে আসি, তাহলে কি আওয়ামী লীগ এই প্রসঙ্গ হঠাৎ তুলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা এতদিন আলোচনা করছিলাম, ধরুন প্রশাসন এবং আওয়ামী লীগের দ্বন্দ্ব, করোনা ভাইরাস মহামারী মোকাবেলা, টিকা আসছে কি আসছে না, যেমন বলা হচ্ছে ততটা আসছে কিনা, এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। কয়েকজন শিক্ষক এরই মধ্যে প্রতীকী ক্লাস নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এবং ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী আমরা একমাত্র দ্বিতীয় দেশ যারা এত দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। তাহলে এই কথাগুলো সামনে এনে কি আওয়ামী লীগ আসলে যে সমস্যাগুলো নিয়ে আমরা এতদিন কথা বলছিলাম সেখান থেকে নজর ফেরাচ্ছে? অবশ্যই না। আমি আপনাকে বলি যে অগাস্ট বাঙালি জাতির জন্য শোকের মাস, এবং প্রতি বছরই যখন ঘুরে ফিরে অগাস্ট মাসটা আসে তখন কিন্তু এই বিষয়গুলোর সামনে চলে আসে। যত এই অগাস্টের উপরে আলোচনা হয় তখনই ঘুরে ফিরে এই সমস্ত লোকদের নাম চলে আসে সামনে, এবং যখনই এই সমস্ত ব্যক্তিবর্গের নাম আসে তখনই কিন্তু আপনার এই এদের পেছনের কর্মকাণ্ড আসলে এরা কি করতে চেয়েছিল প্রতি বছর আপনি দেখবেন ঠিক এই সময়টাতেই এই আলোচনাগুলো আসছে। কেননা এই মাসটাতেই মাননীয় প্রধানমন্ত্রীর চেহারার দিকে তাকানো যায় না। বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী এরা কষ্টে থাকে। খালেদা জিয়া ওই কেক কেটে আনন্দ করে আর আমাদের বুকে রক্তক্ষরণ ঘটে, যে সমস্ত কারণে এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে উঠে আসছে। তখন আলোচনা পর্যালোচনা শুরু হয়, এবং আপনি যেটা বলছেন যে বিভিন্ন বিষয় ইস্যু সামনে আছে সেইগুলোকে আমরা অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এটা আনছি কিনা, ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। যেগুলো ইস্যু সেইগুলো আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিষয়টা বললেন, ভ্যাকসিন গুলো আসছে, প্রতিনিয়তই আসছে, এবং পরিকল্পনা মতো বাংলাদেশের মানুষকে ভ্যাকসিনেটেড করার যে আমাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান আছে। স্কুল কলেজ খুলছে না, কেননা এই নিয়ে বিস্তর আলাপ হয়েছে, শিক্ষাবিদ সহ অভিভাবক সহ সবাই আলাপ করেছে। এমনও আলাপ হয়েছে আমি শুনেছি যে স্কুল খুলে দিলে অভিভাবকরা তার বাচ্চাদেরকে স্কুলে দেবেন। ঠিক আছে, স্কুল খোলা থাকবে কিন্তু বাচ্চারা স্কুলে যাবে না, অভিভাবকরা সে রিস্ক নেবে না। এবং অভিভাবকরা রিস্ক না নেবে না এই কারণেই যে বাচ্চাটার যদি কিছু হয় তাহলে দায় দায়িত্ব কে নেবে? গভর্নমেন্ট। এর থেকে আমরা খুবই সতর্ক পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। কিন্তু সরকার কি কোনো অভিভাবক ফোরামের সাথে কথা বলেছে এ নিয়ে, এবং তাদের সাথে কি কোনো বৈঠক হয়েছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে? কোন ইস্যুতে আবার বলুন। এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপনি অভিভাবকদের সংখ্যার কথা বলছিলেন, তো অভিভাবকদের কোনো প্রতিনিধি করে এমন কোনো সংগঠনের সাথে কি কথা হয়েছে সরকারের? এটা মাননীয় শিক্ষামন্ত্রী তিনি নিজেই বলেছেন যে উনি যে সময় এই সমস্ত আলোচনা করতে গেছেন, এই সময় অনেক অভিভাবক বলেছেন যে এই সময় খুলতে গেলে বাচ্চাদের যে রিস্ক হবে তারা এই রিস্কটা নিতে পারবে না।
মানে এগুলো তো নিশ্চয়ই ব্যক্তিগত পর্যায়ে কেউ শঙ্কা জানিয়েছেন, কিন্তু যারা প্রতিনিধিত্ব করেন অভিভাবকদের বলুন, শিক্ষকদের বলুন, এমন সংগঠনের সাথে কি কোনো আলোচনার ভিত্তিতে এই কথাগুলো বলেন তিনি? এটা এই বিষয়টা আমি বলতে পারবো না, আমি শুনিনি কোনো এই ধরনের কোনো সংগঠনের সাথে আলাপ আলোচনা হয়েছে কিনা। এটা সম্পূর্ণভাবেই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দুইজনের সমন্বয়ের ব্যাপার। তারা সমন্বয়ের মাধ্যমে যখন বুঝতে পারবে যে স্কুলের ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার ক্যাপাসিটি আমাদের হয়েছে, তখন স্কুল খুলতে যাবে, এরকমটা আমি জানি। আর মূলত যে আলাপটা ভাবনা এখনো নেই, কারণ বিজ্ঞান তো সেটা এখনো সমর্থন করছে না। 18 বছরের বেশি বয়সেই দেরি দেওয়ার কথা হচ্ছে। যাই হোক, যে প্রসঙ্গে ছিলেন, তো আপনারা যেটা বলছেন যে আমরা অ্যাটেনশন ডাইভার্ট করতে চাচ্ছি কিনা, আসলে মূলত বিষয়টা মোটেও তা নয়। প্রতি বছরই আলাপ ওঠে এবং এটার একটা সুরাহা হওয়া উচিত। বিএনপি কিংবা আওয়ামী লীগ তারা তাদের মতো করে তথ্য দেবে, এটা কেন মানতে হবে? যেটা সত্য সেটা আপনারা বলেন না কেন? আসলে কি হয়েছিল, কারা জড়িত ছিল, কেন এই প্রশ্নগুলো বারবার আসে, কেন স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তীতে এই সমস্তগুলো প্রশ্ন বারবার আসে? কেননা এর কোনো সদুত্তর সুরাহা হয়নি। কেননা মানুষ জানে, আমরা বুঝি যে এটা কমপ্লিট মিথ্যাচারের মধ্য দিয়ে গত 25টা বছর চলে গেছে। এই মিথ্যাচারের থেকে সত্যকে আনতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে মাটি খুঁড়ে সত্য বের করতে হবে। এবং এমন কারো কথা কি আপনার মাথায় আসে যিনি বললে আসলে বিএনপি আওয়ামী লীগ সবাই সত্যটা মেনে নেবে? কারণ আমাদের বুদ্ধিজীবীরাও তো দ্বিধাবিভক্ত। That's the problem. বুদ্ধিজীবীরা বিভক্ত, আপনারা বিভক্ত, আমরা বিভক্ত। What is truth then? তো যেটা সত্য সেটা নির্মোহভাবে আসবেই। এখন আসা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি আগামী 10 থেকে 15 বছরের ভেতরে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত সত্য উঠে আসবে। তখন মীর জাফর কিন্তু বেঈমানি করার অন্তত 100 বছর পরে। কিন্তু যেটা আপনি এইমাত্র বললেন যে সবাই বিভক্ত, তাহলে একটা পক্ষের কাছ থেকে আসলে কি এটা গ্রহণযোগ্য হবে আপনি মনে করেন? আপনি যেহেতু বলছিলেন সবাই বিভক্ত, যারা ইতিহাস লিখবেন, যারা বলবেন, সাক্ষ্য দেবেন, তারা সবাই বিভক্ত, তাহলে এখন যেভাবে আপনি বলছেন সত্য বেরিয়ে আসছে, সেটা কি বিশ্বাসযোগ্য হবে? আপনি যেটাকে সত্য মনে করছেন, অন্য পক্ষ বা সবাই সাধারণ মানুষ কি সেটাকে সত্য বলে মেনে নেবেন? বিশ্বাসযোগ্য আমাদের করে তুলতে হবে। বিশ্বাসযোগ্য করার জন্য আপনাদের প্রয়োজন। আপনারা বিশ্বাসযোগ্য ভাবে এটা প্রচার করতে হবে, মানুষকে জানাতে হবে যে কোনটা সত্য। কেননা এই দ্বিধা বিভক্তি বেশি দিন থাকার সুযোগ আর নেই। কেননা মানুষ এখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে, চিনতে শিখেছে। এখন ইন্টারনেটের মাধ্যমে পুরো দুনিয়া তারা দেখতে পায়, যার কারণে সত্য ধীরে ধীরে মানুষকে প্রভাব বিস্তার করতে শেখে। এবং আমার ধারণা, এবং আমি দেখছি যে এই যে ট্রুথফুলনেস, এই যে বাংলাদেশের বিগত দিনের মিথ্যা ইতিহাস, যেটা বিএনপি সহ সেই জামাত ইসলাম সহ এরা যে প্রচার করে এসেছিল, সেই প্রচারণাটার বিপক্ষে কিন্তু এদেশের মানুষ এখন বুঝতে শিখেছে তাদের মিথ্যাচার। যার কারণে কিন্তু বিএনপি সহ জামাত ইসলাম সহ মৌলবাদী দলগুলো মানুষের কাছে যে আর দাঁড়াতে পারছে না, তাদের সমর্থন পাচ্ছে না। তারা কোনো প্রোগ্রাম দিলে সে প্রোগ্রামে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আওয়ামী লীগ অন্তত জাতির কাছে মিথ্যাচার করে না এবং এই দেশের কল্যাণে আওয়ামী লীগ সর্বোচ্চ কাজ করে চলেছে। আমি এটা স্বীকার করি, আমাদের দলীয়ভাবে সরকারি কার্যক্রমের ভেতরে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা সেই ভুল ত্রুটি স্বীকার করে কাজ করে চলেছি এদেশের মানুষের কল্যাণের সামনের দিকে এগিয়ে যাবার জন্য। জি, অনেক ধন্যবাদ। জনাব জাহিদুর রহমান, আপনার কাছে ফিরে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আলোচনা শুরু হবার পরপরই বলছিলেন যে আওয়ামী লীগের তরফ থেকে এই ধরনের প্রসঙ্গ তোলাই হয় কেবলমাত্র মূল যে সমস্যাগুলো সেগুলো থেকে দৃষ্টি ফেরাতে। কিন্তু তারপরেও আমরা দেখেছি বিএনপির বিভিন্ন নেতারা বা বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীরা যারা বিএনপিকে সমর্থন করেন, তারা এ নিয়ে বেশ একটা শক্ত অবস্থানেই যাবার চেষ্টা করেছেন। তাহলে যদি দৃষ্টি ফেরাতে আওয়ামী লীগ এমনটা করে থাকে, তাহলে বিএনপি সে খেলাতে নামে কেন? আসলে আমাদের মহাসচিব সাহেব যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন। এখানে আমাদের যেটা মনে হয় আর কি, যে আমরা যারা রাজনীতি করি, যে এখন সরকারের সামনে তো কোনো ইস্যু নেই। আমাদের ডিসেম্বর আসলেই এই সরকারের মেয়াদ 3 বছর শেষ হয়ে যাবে, আর সামনে 2 বছর, সামনে নির্বাচন 2 বছর পরে। এখন নির্বাচনের সামনে যে কোনো একটা ইস্যু তো আনতে হবে।
বিএনপির আপনারা যে বিরুদ্ধে অন্তর্বর্তী নির্বাচনের কথা না, বলতেন সেই বিএনপির আশাকে ছেড়ে বিরুদ্ধে তো এই দিয়েছেন? মুহূর্তে সরকারের কিছু বলার নাই, কারণ বিএনপির বিরুদ্ধে কোনো কিছুই আর বলার নাই, কারণ মামলা হামলা দিয়ে তো বিএনপিকে একেবারে সেই কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে রেখেছে। তো কাজেই একটা ইস্যু তো লাগবে, সামনের নির্বাচনে সরকার কি নিয়ে সামনে যাবে। আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে যে নিজের ব্যর্থতা, পাশাপাশি সামনে নির্বাচন। মানে দুটো বিষয় একটু পরিষ্কার করবেন, সেটা হচ্ছে এক, এই যে মামলা হামলার কারণে তাহলে আপনারা একরকম অবসরেই কি চলে গেছেন, আর দুই, ওই যে মাঝখানে আপনারা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন নির্বাচন দিতে আপনারা সরকারকে বাধ্য করবেন, সে আন্দোলনের আশা কি আপনারা ছেড়ে দিয়েছেন? না, এটা কখনোই ছাড়ি নাই, আন্দোলন আমাদের চলছে, কিন্তু বাস্তবিক বলতে যেটা বোঝা যায় যে রাস্তাঘাটের যে আন্দোলন, সে আন্দোলন নেই। কেন নেই সেটা কি আজকে আওয়ামী লীগ কি আমাদের আমি তো মনে করি না যে আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ। আজকে মাঠে কে আছে? এই যে গতকালকে আমাকে পীরগঞ্জ থানার ওসি সাহেব টেলিফোনে বললেন যে স্যার ওই কালকে কি আপনাদের প্রোগ্রাম আছে, একটা প্রতিষ্ঠাবার্ষিকী, অথচ তার এক সপ্তাহ আগে আওয়ামী লীগ চৌরাস্তায় মাইক লাগাই দিয়ে তারা তাদের যে বঙ্গবন্ধুর ইয়ে সম্পর্কে তারা যে একটা আলোচনা সভা তারা করলো, তাদের বেলা কিছু নেই। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে পুলিশ ফোন দিয়ে বলে যে আপনারা বাইরে করিয়েন না, মাইক লাগাবেন না, এটা করি। এই পরিবেশ তো নাই। তো কাজেই আপনারা কেমনে দেখবেন বিএনপির আন্দোলনটা, দেখবেন কেমনে? যারা আজকে যে আপনারা কথা বলছেন যে আপনাদের তো আমরা কোনো আন্দোলন দেখছি, মানে আপনার কি মনে হয় যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন আপনারা যদি এরকম পুলিশকে দিয়ে, ওসিকে দিয়ে ফোন করিয়ে বলতেন যে আপনারা এইভাবে আন্দোলন করুন, আওয়ামী লীগ ঠিক সেইভাবে আন্দোলন করতো না? তখন কিন্তু এই অবস্থা ছিল না। তখনকার রাজনীতি 96-এ আওয়ামী লীগ ছিল, তখনও এই অবস্থা ছিল না। 91-এ বিএনপি যখন ছিল তখনও কিন্তু এই অবস্থা ছিল না। এই বিগত 15 বছরে যে অবস্থা, এখন তো রাজনীতি করছে কারা? এখন আমলারা করতেছে রাজনীতি, এটা পরিষ্কার। আজকে আওয়ামী লীগের কোনো নেতার, যেটা তফাইল সাহেব গত সংসদে যেটা বলেছিল যে আজকে অবস্থাটা কি, যারা সংসদ সদস্য তাদের অবস্থানটা আজকে কোথায়? একটা জেলার দায়িত্বে আগে থাকতো একজন মন্ত্রী, এখন একটা জেলার দায়িত্বে থাকে একজন সচিব। কাজেই অবস্থাটা কি? আমি তো মনে করি যে এটা একটা এটা আমলাতান্ত্রিক বাংলাদেশে হয়েছে, যার এখন শাসন এটা আমরা ভোগ করতেছি, যারা আমরা আওয়ামী লীগ, বিএনপি বা যে যাই দল করি না কেন, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু পুলিশ বলবে কেন? এই যে আমলাতন্ত্রকে বলুন বা প্রশাসনের বিভিন্ন যন্ত্রকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা কি আপনারাই শুরু করলেন না, যখন আপনারা ইয়াজউদ্দিন সরকারকে নিয়ে আসলেন 2-3 ধাপ ডিঙিয়ে সংবিধানের? ভুল আছে, এটা আমি স্বীকার করি, কম বেশি সবারই আছে। কিন্তু এই যে বিগত এই যে কয়েক বছরে এটা একেবারে এটা সীমাহীন একটা ব্যাপার আর কি। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সে দল সবাই কিছু অনিয়ম বা ক্ষমতা ব্যবহার করার চেষ্টা যে করেনি তা না, বিএনপিও করছে, আওয়ামী লীগও করছে। 96-এ যখন আওয়ামী লীগ ছিল, 91-এ যখন বিএনপি ছিল, এটা আমি দেখেছি যে সবাই যখন ক্ষমতায় ছিল। কিন্তু এখনকার ব্যাপারটা এটা সম্পূর্ণ একটা নজিরবিহীন। এটা কোনো সরকারের আমলে, 96-এর সরকারের আমলেও তুলনা হয় না, 91-এর সরকারের আমলেও এটা তুলনা হয় না, এটা তুলনাবিহীন। তাহলে আপনাদের দ্বারা অদূর ভবিষ্যতে কোনো মাঠের আন্দোলন সম্ভব হচ্ছে বলে আপনারা মনে করেন না? এই অবস্থা আন্দোলন কিন্তু হচ্ছে, মানুষ কিন্তু বসে নাই। দেশের মানুষ বকা না, আর বিশেষ করে বাঙালি জাতি, এটা আমি তো মনে করি যে এটা সংগ্রামী জাতি। এটা অবশ্যই আজকে হোক কাল হোক, এটা একটা প্রতিফলন। যেমন আমরা সবাই মিলে দলবল নির্বিশেষে আমরা এক সময় আন্দোলন করেছিলাম স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচার, এখনও কিন্তু দেশে স্বৈরাচার, এটা আমলাতান্ত্রিক স্বৈরাচার। এটার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি একদিন আন্দোলনে নামবে, এটা আমি মনে করি, কারণ এটা অসহনীয়। এখন কোনো রাজনীতি বলতে কিছু নেই। আওয়ামী লীগ নামবে কেন? তারা তো ক্ষমতাতেই আছে। নামবে, তারাও নামবে, কারণ প্রশাসনের কাছে কারো নাই। এখন যে একটা আওয়ামী লীগের যে একটা নেতার যে আগে যে প্রভাবটা ছিল, বা সরকারি দলের একজন সভাপতি সেক্রেটারির যে প্রভাব ছিল, বর্তমানে কিন্তু সেটা নাই। পুলিশেই মনে হয় যে সব কিছু, আজকে জেলার ডিসি সাহেব সব কিছু, এসপি সাহেব সব কিছু। তাহলে আমরা যারা রাজনীতি করছি, আওয়ামী লীগ, বিএনপি, আমাদের অবস্থানটা কোথায় থাকবে? জি, অনেক ধন্যবাদ। শ্যামল দত্ত, আপনার কাছে ফিরে আসি। এই যে প্রসঙ্গের কথা বলছিলেন, তার সাথে হয়তো সেদিন একজন জেলা প্রশাসক, যিনি সাম্প্রতিক বেশ আলোচনার মধ্যে পড়ে গেছেন তার ইউএনওর কারণে, তিনি বলছিলেন যে তিনি এবং ইউএনও প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন এবং তাদের গায়ে হাত দেয়া মানে প্রধানমন্ত্রীর গায়ে হাত দেয়া। এই যে প্রশাসনের ক্ষমতায়নের কথা আমরা বারে বারেই শুনি,
তার বিরুদ্ধে কি আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে তাহলে দিনে দিনে? যে প্রশ্নটা একটু আগে মাননীয় এমপি সাহেব বললেন, সেটা তো আওয়ামী লীগের অনেকের বক্তব্য। আওয়ামী লীগের অনেকেই প্রকাশ্যে না বললেও অপ্রকাশ্যে বলেন যে আমলাতন্ত্র আসলে জেকে বসছে, এবং এটা আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দলের জন্য খুব একটা সুখকর অবস্থা নয়, এটা বাস্তবতা। এবং সেটার রিফ্লেকশন জাতীয় সংসদে অনেকের বক্তব্য এসছে। আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহ্যবাহী দল, আর অন্যদিকে এখনকার মাঠের যে চিত্র তাতে দেখা যায় দল হিসেবে আওয়ামী লীগ অতটা গুরুত্বপূর্ণ নয় এখন আর। এত জেকে বসলো কেন, কি মনে হয় আপনার জনাব শ্যামল দত্ত? হ্যাঁ, এত জেকে বসতে পারলো কেন আমলাতন্ত্র? পেরেছে রাজনৈতিক দলের দুর্বলতার কারণে। আওয়ামী লীগ অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। যেটা একটু আগে বললেন, তোফায়েল আহমদ তো জাতীয় সংসদে বলেছেনই, এই যে করোনা ম্যানেজমেন্টের জন্য আপনি জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করলেন না, রাজনৈতিক নেতাদেরকে সম্পৃক্ত করলেন না, আপনি দলের বিভিন্ন পর্যায়ে লোকজনকে সম্পৃক্ত করলেন না, করলেন কাকে? একজন দায়িত্বপ্রাপ্ত সচিবকে দিলেন এর জন্য। আমি জানি না সচিব মহোদয়রা কি কাজটি করেছেন আসলে এলাকায়, এবং এটা এখানে এমপি সাহেব আছেন, আওয়ামী লীগেরও আছেন, বিএনপিরও আছেন, তারা দুজনেই বলতে পারবেন না যে তার এলাকার সচিবরা কি কাজ করেছেন এই করোনার সময়। বরং আমি দেখেছি যে রাজনৈতিক দলকে জবাবদিহি করতে হবে, আমলাদেরকে তো জবাবদিহি করতে হয় না, ওনাদেরকে আবার ভোট চাইতে হবে বিভিন্ন, আজকেও কালকেও ভোট তো চাইতেই হবে, জনগণের কাছে যেতে হবে, কিন্তু আমাদের তো এই জবাবদিহিতাটা নেই। এবং আমি বিশেষ করে বরিশালের ঘটনায় খুব বিস্মিত হয়েছি। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে যে ইয়েটা দেওয়া হলো, বিবৃতি, একটা ভালো খবর এটাই যে অনেক আমলারাই এটাকে অ্যাকনোলেজ করছেন না, তারাও এটাকে ভালোভাবে নেননি, কিন্তু এটা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ একটা ইয়ে ছিল, এবং তাদের ক্ষমতার যে একটা এক্সপোজারের একটা ব্যাড এক্সাম্পল হিসেবে থাকবে এটা আমার ধারণা যতদিন আমলাতন্ত্র থাকবে। জাহিদুর রহমান, আপনার কাছে তাহলে এই প্রসঙ্গে আসি। সচিবদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য, কি করেছেন তারা মাঠ পর্যায়ে? শুধু এই করোনার ব্যাপারেই নয় তো, এটা আমি তো প্রথম থেকেই দেখতেছি যে জেলার দায়িত্বপ্রাপ্ত একজন সচিব। করোনা তো মনে করেন যে 2 বছর চলতেছে, কিন্তু আমাদের আরও তো তার আগে প্রায় ডিসেম্বর আসলে 3 বছর হবে। তো সচিবদের প্রথম থেকেই কিন্তু দায়িত্ব সচিবদেরকে দেওয়া আছে। এখন উপজেলা ভিত্তিক যে আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে যে যারা ভূমিহীন সেসব মানুষদেরকে যে ঘর তৈরি করা হচ্ছে, সেখানে একজন কোনো এমপি বা সরকারি দলের কোনো প্রতিনিধি, সেই আমরা তো নাই, বিএনপির কথা বাদই দেন, আজকে সরকারি দলের কোনো প্রতিনিধি সেখানে, কোনো কমিটি নেই, এককভাবে ডিসি সাহেব ইউনো সাহেবকে দিয়ে মানে করান, এই ঘরগুলো করতেছে, তারাই বালি কিনে, তারাই ইট কিনে, সিমেন্ট কিনে, মিস্ত্রির পেমেন্ট দেয়, তারাই সব কিছু, এবং এগুলোর কোনো টেন্ডারও নেই। এই যে কোটি কোটি টাকার কাজ যে বাংলাদেশে হচ্ছে, এটার কোনো জব দিতে কে এটার জবাবদিহিতা করবে? জি, অনেক ধন্যবাদ। জনাব জর্জ, আপনার কাছে ফিরে আসে, আর যদি কিছু যোগ করার থাকে আপনার। আসলে বিষয়টা একটু অন্যভাবে দেখলেও হয়, সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে সমন্বয়ের দায়িত্ব একজন সচিবকে দেয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা জেলাতে কিন্তু করোনা সমন্বয় একটা কমিটি আছে, সেখানে সমাজের সর্বস্তরের মানুষ আছে, সেখানে সিভিল সার্জন আছেন, সেখানে জনপ্রতিনিধি আছেন, সেখানে এনজিও কর্মী আছেন, প্রত্যেকের সমন্বয়ে কিন্তু কমিটিটা করা। এটা করে হচ্ছে কি, আমি বলি এই কারণেই, কেননা অনেক সময় এই সমস্ত বিষয়গুলো প্রশাসনিক মাধ্যমে যদি করা হয় তাহলে জটিলতা কিছুটা কমে। আমরা জনপ্রতিনিধি, আমি নিজে আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে যখন টিকা, যেহেতু আমাদের এখানে টিকা ইজ নট ভেরি অ্যাভেলেবল, খুব সীমিত সংখ্যক আমরা পাচ্ছি, সীমিত সংখ্যক আস্তে আস্তে দিচ্ছি ক্রমান্বয়ে, তো যখন একটা 5,000 কিংবা 10,000 ডোজ আমার উপজেলাতে যাচ্ছে, তখন এই জনপ্রতিনিধিদের উপরে কিন্তু একটা প্রেসার পড়ে যে কাকে আগে দিতে হবে। আমার কাছে প্রত্যেকেই আসে যে আমারটা আগে দিয়ে দেন, আমারটা আগে দিয়ে দেন, কিন্তু আমি কিন্তু তাদের মুখের উপরে সবসময় না করতে পারি না। আমাকে কিন্তু সুপারিশ করতে হয় যে এনার রেজিস্ট্রেশন নাই, আপনি স্পট রেজিস্ট্রেশন করে ওনাকে ভ্যাকসিনটা দিয়ে দেন। তো এই সমস্ত জটিলতা এড়ানোর জন্য আমার মনে হয় যে যদি প্রশাসনিক কায়দায় সবাইকে সমন্বিত করে করা হয়, অসুবিধার খুব একটা কারণ আমি এখানে দেখছি না, কারণ এখানে আসলে প্রত্যেকেই কিন্তু জড়িত, প্রত্যেকেই, ইচ অ্যান্ড এভরি, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার, এরাও জড়িত।
কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে তো একটা পরিষ্কার তালিকা আছে যে কাকে আগে দেয়া উচিত। সবই যে আপনার নেগেটিভ ভাবে দেখার ওইভাবে সুযোগ আছে বলে আমার মনে হয় না। কিন্তু যেটা জানতে চাচ্ছিলাম জনাব জর্জ, যে টিকা দেওয়ার ক্ষেত্রে তো পরিষ্কার বলা আছে যে কার আগে পাওয়া উচিত এবং কার প্রয়োজন সেটা জনপ্রতিনিধির চেয়ে ভালো কে জানেন। কার আগে পাওয়া উচিত এটা তো নীতিমালায় বলাই হচ্ছে, কিন্তু যদি আমি বলি যদি প্রশাসনিক কায়দায় এটা না দেয়া যেত তাহলে একটা ঝামেলা হওয়ার সুযোগ ছিল এখানে। জি, অনেক ধন্যবাদ। আমি এটা বলতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি আজকের মতো।